experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও একটা অসহায়ত্ব বোধ, পিছু টান, আবেগের কলহ বুক ফুলিয়ে দণ্ডায়মান থাকে। সেই দণ্ডায়মান ঝড়ে কেউ কেউ ঠিক ভালোর মতো ভালো থাকতে পারে না। একটা হতাশা মিশে থাকে ঝকমকে হাসির মাঝেও। অন্যমনস্ক আফরা হুট করেই দাঁড়িয়ে পড়ল শটান হয়ে। পকেটে হাত গলিয়ে রিভলভার হাতের মুঠোয় নিয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখল। মনে হচ্ছে কেউ তাদের অনুসরণ করছে। ছায়াটা একটু করে এগিয়ে আসতেই আফরা রিভলভার জায়গা মতো রেখে দিল। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এই গভীর রাতে 3টে মেয়েকে ঠিক কী উদ্দেশ্যে ফলো করছেন মিস্টার নোমান? হেলতে তুলতে এগিয়ে এলো নোমান। এরকম কাজ করে বা ধরা পড়েও তার মাঝে কোনো রকম লজ্জা নেই। আফরার পাশে দাঁড়িয়ে ভাবলেশ কণ্ঠে জবাব দিল, ভুল, 3টে না তো, একটা। ফলো না তো, পাহারা দিচ্ছিলাম। পুলিশের চাকরি ছেড়ে কবে থেকে দারোয়ানগিরি করছেন? বছরখানেক তো হবেই। আফরা তপ্ত শ্বাস ফেলল। আর কিছু না বলেই হাঁটা ধরল। নোমান আফরার রাগ দেখে হাসল। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আপনার খুশি হওয়া উচিত ছিল প্রাণভ্রমর। দাঁড়িয়ে পড়ল আফরা। অবাক চোখে তাকালো। নোমান কিছুটা থতমত খেয়ে চুপ রইল। অস্পষ্ট স্বরে আফরা শুধালো, প্রাণ ভ্রমর? হ্যাঁ মানে না, মানে হ্যাঁ, মানে না না, ভুল শুনেছেন। জড়ানো কথা শুনে আফরার ভীষণ হাসি পেল। লোকটা তাকে ভয় পাচ্ছে। আফরার ইচ্ছে করলো আরেকটু ভয় দেখাতে, তবে মন সায় দিল না। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এমন কিছু বলবেন না, পরবর্তীতে জবাব দিতে হিমশিম খান। সুযোগ্য পুলিশ অফিসারের এমন মানায় না, অনেকটা বছর একা। তাই ঠিক আপনার পাহারাটা আফরা ইবনাদের লাগবে না, হসপিটাল ফিরে যান। দাঁড়ায় না আফরা, পা চালিয়ে অনান্দের পাশাপাশি হাঁটতে থাকলো। নোমান আর এগোনোর সাহস পায় না। চেঁচিয়ে বলে ওঠে, জবাব দিতে হিমশিম খেলেও আমার অনুভূতি মিথ্যে নয় মিস আফরা। আফরা ঘুরে দাঁড়ায়। নোমান ঠোঁট এলিয়ে হাসে। আনমনা কণ্ঠে বলে ওঠে, স্বচ্ছ, স্পষ্ট, দৃঢ় আমার অনুভূতি। যে অনুভূতির জন্মে আপনি, মৃত্যুতেও আপনি। প্রাণভ্রমর ছুটে গেলে দেখে প্রাণ থাকে বুঝি। রান্না শেষ করে খেতে বসেছে মনিরা একা। কিছুদিন হলো সালেহা বেগম ঘর থেকে বের হন না। কি একা একা ঘরে থাকার অসুখ তাকে চেপে ধরেছে। মনিরার শত কথাও তার মন গলাতে পারেনি। মিহি স্কুলে চলে গেছে। পুরো বাড়িটাই সে একা রয়ে গেছে। খেতে ইচ্ছে করে না ইদানিং। দুনিয়াদারি চিন্তা চেতনা থেকে রেহাই নিয়েছে। খানিক পরপর দীর্ঘশ্বাসী তার সঙ্গী। খাওয়া শেষ করে এঁটো বাসনগুলো মেজে একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবল মনিরা। কয়েক সিঁড়ি বেয়ে যেতেই থেমে গেল সে। কলিং বেল বাজিয়ে যাচ্ছে কেউ ব্যস্ত হাতে। কপালে ভাঁজ ফেলে বিরক্তি পায়ে এগিয়ে গেল। দরজা খুলে অপর পাশের মানুষটিকে দেখে শীতল হলো চোখের দৃষ্টি। কিছুক্ষণ তাকিয়ে রইল অপলক। তারপর শব্দহীন দরজা ছেড়ে দাঁড়াতেই ভেতরে ঢুকলো আহিস। মনিরা একটু বিব্রত হলো, লজ্জাও পেল নিজের বোকামির জন্য। দরজা লাগিয়ে তাড়াহুড়ো করে উপরে যাওয়া ধরতেই থামিয়ে দিল আহিস। এই মেয়ে, যাচ্ছ কোথায়? আচমকা ডাকে থতমত খেয়ে থেমে গেল মনিরা। বুকে কাঁপন সৃষ্টি হলো। কি এক গোপন ব্যথা জ্বলন ধরালো। এই মেয়ে ডাকটা বক্তার জন্য স্বাভাবিক হলেও শ্রোতার জন্য এই মুহূর্তে কতটা পীড়াদায়ক যদি বক্তা বুঝতো। চাপা শ্বাস ফেলে মনিরা বলল, কিছু বলবে? শুনলাম বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো। বিব্রত বোধ করলেও কাট কাট গলায় জবাব দিল, ভুল শুনেননি জানেন, আবার প্রশ্ন করছেন কেন? আমার জন্য চলে যাচ্ছ? রাগ না অভিমান? প্রশ্নটার উত্তর মুহূর্তেই দাঁড় করাতে পারল না মনিরা। রাগ অভিমান তো তার প্রতি করা যায় যে আপন সামনের মানুষটি কি তার আপন? নিজেকেই প্রশ্ন করল। উত্তরও পেল সে। আপন তো, সামনের যুবকটিকে সে আপন ভাবে, অতি আপন করতে চেয়েছিল। তাই তো অভিমান হয়, রাগ হয়। মুখে এসব কিছু বলল না। শক্ত গলায় কিছু বলবে তার পূর্বেই আহিস অসন্তোষ প্রকাশ করে বলল, শোনো মেয়ে, আমি তোমার কেউ হই না। অযথা রাগ অভিমান করলেও তো আমাকে ছুঁতে পারবে না। তাই অপাত্রে ভালোবাসা দান করো না। রাগ অভিমান তো নয়, এই বাড়িতে তোমার অধিকার রয়েছে। মা হিসেবে চিন্তাটাও। হুট করে এমন সিদ্ধান্ত নিও না তোমার পরিণতি তোমার মেয়ের জীবনে
প্রভাব ফেলবে। আর মূল কথা হলো, মিহির আপন একমাত্র তুমি। আমরা কে আজ আছি, কাল নাও থাকতে পারি। এই স্বার্থের দুনিয়ায় অন্যের জন্য কেউ কিছু করে না। আজ আমি মেয়েকে ভালোবাসি, কাল আমার মনের পরিবর্তন হবে না কে বলতে পারে। তখন তুমিই তার একমাত্র ভরসা। তাই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ অনিশ্চিত করো না। মিহির অধিকার থেকেও তাকে বঞ্চিত করো না। ছোট্ট নিঃশ্বাস ফেলে থামলো আহিস। সোফায় বসে আবারও বলল, মাথার উপর শক্তপোক্ত ছাদ না থাকলে বৃষ্টির পানি শরীর ছুঁয়ে দেবে। বাড়িটা সেভ আছো, বাইরে কোথায় যাবে তুমি? একা মেয়ে লোক, কোথাও শান্তি নেই। বাড়ি ভাড়াও সেভ মতো পাবে না, নিজেকেই রক্ষা করতে হিমশিম খাবে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী ভাববে তুমি? মাথা কাটাও মনিরা, ইমোশনের কবলে পড়ে রক্তাক্ত হয়েও না। মনিরা নিশ্চুপ ভাবছে। হুট করে মুচকি হেসে আহিসের থেকে দূরত্ব বজায় রেখে বসলো। ভাবলেশ কণ্ঠে শুধালো, চলে যাওয়ার কথা বলেছ, মত পরিবর্তনের কথা বলেনি আম্মা? আহিস মাথা নাড়ালো। মনিরা আবারও হাসলো, বলল, আপনার উপরে আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। তবে আমি আমার অনুভূতি সম্পর্কেও অস্পষ্ট নয়, একদম স্পষ্ট। আমার জীবনে দ্বিতীয়বার সুখ হয়ে এসেছিলেন আপনি, এতে হয়তো আপনার কোনো দোষ নেই। তবে মন যে তেরামো করতে ভালোবাসে, সে যাই হোক, ও সত্যি ভাবছি না। ভালোবাসলেই পেতে হবে এমন নিয়ম থাকলে দুনিয়া হয়তো কবেই নিপাত যেত। আমার ভালোবাসাটা একান্ত আমারই থাক। একতরফা ভালোবেসে যেতেও এক ধরনের সুখ সুখ অনুভূতি হয়। আমি উন্মাদ হয়ে ভুল করেছিলাম, সেই স্বীকার করতে আর লজ্জা নেই। নাদিয়ার ভালোবাসা দেখে আমার মনে ভয় জেগেছিল, আপনি ওকে ভালোবাসলে আমার কি হবে। তাই উন্মাদ হয়ে ওই রকম অভিনয় করে ওকে দূর করতে চেয়েছি। হয়তো সেক্ষেত্রে সফল হয়েছি, তবে চরম পর্যায়ে এসেই হেরে গেলাম। কিন্তু কষ্ট পাইনি। আম্মা যখন বলল আমার ভালোবাসার মানুষের সাথে একটা ভালোবাসার সংসার ছিল, তখনই আমার ভালোবাসাকে নিজের মনের মাঝেই দাফন করে দিয়েছি। সেটা শুধুই আমার মনের ব্যাপার। চুপ করে গেল মনিরা। আহিস শান্ত দৃষ্টিতে মনিরাকে দেখছে। মেয়েটাকে সে ওই দিনের সাথে মেলাতে পারছে না। কোলে নিয়ে যখন পালস চেক করলো, তখনই তার নিকট সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছিল। মনিরার প্রতি কড়া এক বিদ্বেষও জন্ম নিয়েছিল, তবে এখন খুব টের পাচ্ছে সে বিদ্বেষ আস্তে আস্তে সরে যাচ্ছে। এক ধরনের সহানুভূতি এসে বাসা বাঁধছে। মনিরা উঠে দাঁড়ালো। এক পলক আহিসকে দেখে বলল, আপনাদের ভালোবাসার কাছে হয়তো আমার ভালোবাসাটা খুব ছোট। আমি নিজ উদ্যোগে যে সম্মানটা নষ্ট করেছিলাম, অনুরোধ করব তার মনে রাখবেন না। অনুতপ্ত দাসীকেও ক্ষমা করার ইতিহাস আছে, তাই না? মনিরা আর দাঁড়ালো না, জলদি পায়ে হেঁটে উপরে চলে গেল। আহিসও উঠে দাঁড়ালো। এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না। মাকে দেখতে এসে বেমালুম ভুলে গেল তার ঘরে যেতে। দরজা দিয়ে বাইরে চলে যেতেই মনিরা করিডোর থেকে মাথা উঁচিয়ে আহিসের যাওয়া দেখল। মুখে হাসি, ছলো ছলো চাহনি, তৃপ্ত এক ভঙ্গিমা। শান্ত কণ্ঠে হাওয়ায় উড়িয়ে দিল, পরপারে আপনার আবার সংসার হোক। আপনি ভালোবাসা বুকে নিয়ে ভালো থাকুন। আমি না হয় চলতে চলতে একেবারে নিভিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাবে মাটিতে, তবুও প্রাণে থাকবে একটুখানি প্রেম। হসপিটাল এসেছে আহিস। দোনামোনা করে ভেতরে ঢুকছে, তবে কিছু বলছে না। মীরা চুপচাপ কাত হয়ে শুয়ে আছে, নিজেও আগ বাড়িয়ে কিছু বলছে না। কিছুটা সময় যেতে আমতা আমতা করে আহিস বলল, কিছুটা সুস্থ। আমি অসুস্থ ছিলাম? পাল্টা প্রশ্নে থতমত খেলো আহিস। খুব তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিল, বলল, তাহলে হসপিটালে পড়ে আছো কেন? সার্টিফিকেটধারী ভুয়া ডক্টরগুলো ছাড়ছে না। আজকে ছাড়বে, তবে আমার সঙ্গে একটা জায়গায় যাবে। যেহেতু তোমার আর আমার উদ্দেশ্য এক, প্রশ্ন থাকার কথা নয়। মীরা আহিসের দিকে শান্ত চোখে তাকালো, তারপর ওঠার চেষ্টা করলো। একা পারল না, আহিস সাহায্য করলো। আড়ালেই মুচকি হাসলো মীরা। আহিস প্রশ্ন করলো, হাঁটতে কষ্ট হবে না তো? সে আমার ব্যাপার, আপনি অনুমতি নিয়ে আসুন, আমি ঠিকঠাক হয়ে নিচ্ছি। আহিসের মন ছলকেই ভালো হয়ে গেল।
তাড়াহুড়ো করে নিচে নেমে এলো অনুমতি নিতে। মীরা কিছুটা ফিটফাট হয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে, সই নিতে পারবে। নিচে নামতেই দেখলো আহিস একটি ডক্টরের সাথে সামান্য কথা কাটাকাটি করছে। মীরাকে দেখা মাত্রই ডক্টরটি চমকে গেল। কিছু বলবে তার পূর্বে মীরা তাকে থামিয়ে দিয়ে বলল, আদিল মাহমুদকে বলে দেবেন খাঁচা আর এখন পাখি চায় না। হনহন করে বেরিয়ে এলো হসপিটাল থেকে। এতটুকু হাঁটতেই হাঁপিয়ে গেছে সে। আহিস দৌড়ে এসে মীরাকে ধরল। মীরা কিছু বলল না, একটা সাপোর্ট দরকার ছিল এখন। গাড়িতে সেফলি বসিয়ে আহিস খুব ধীর গতিতে গাড়ি চালাতে থাকলো। মীরার হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল। তার স্থানে এই মুহূর্তে আপাই থাকলে খুব ক্ষতি হতো। সে পেছনে বুঝতো, পাশের মানুষটির মুখেও সতেজ হাসি থাকতো। তা যে আর হওয়ার নয়। তবু মন মানতে চায় না, কষ্ট হয়। গাড়ি থামলেও চেনা জায়গায়। মীরা অবাক হয়ে তাকালো। আহিস শান্ত চোখে এক পলক আশ্বাস দিয়ে মীরাকে সেফলি নামালো। শব্দহীন মীরার হাত নিজের মুঠোয় নিয়ে বাগান পেরিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। বোনকে খাওয়াচ্ছিল আদিল। সকাল থেকে বোনের আশেপাশেই থাকছে সে। কেন যেন দূরে গেলেই মনে হয় বোন হারিয়ে যাবে, এসে আর পাবে না। নিজের কঠোর খোলস ছেড়ে কিছুটা বেরিয়েছে। ঠিক করেছে বোনকে নিয়ে যত তাড়াতাড়ি বাইরের কান্ট্রিতে যাবে, যদি বিধাতা সহায় হন। ঝুঁকি নিয়ে যদি কাজ হয় শেষ চেষ্টা করবে সে। অকালে মেয়েটির বিয়োগ তার ভেতর নাড়িয়ে দিয়েছে। খাওয়া প্রায় শেষের দিকে। অনুমতিবিহীন ঢুকে পড়ে আহিস মীরা। আহিসকে দেখা মাত্রই নাদিয়া চমকে যায়। মুখে উল্লাসের হাসি ফোটে, কিন্তু সহ্য হয় না আদিলের। দুটো হাতের বন্ধন হৃদয়ে যেমন রক্তক্ষরণ ঘটায় মস্তিষ্কে। রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায়, কপালের রগ ফুলে ওঠে, রক্তিম চোখে ভয়ানক দেখায়, তবু চুপ থাকে। আহিস এগিয়ে আসে নাদিয়ার কাছে। নাদিয়া দেখে আহিসের হাতের মাঝে মীরার হাত। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, করুণ চোখে আহিসের দিকে তাকায়। নাদিয়ার করুণ দৃষ্টি আহিসের ঠোঁটে হাসি ফোটায়। ঝলকেই আদিলকে দেখে নেয়। মনের ভেতর অদ্ভুত উন্মাদনা টের পাচ্ছে। দুটো হৃদয়কে কষ্ট দিয়ে সে আনন্দ পাচ্ছে। নাদিয়ার পাশে বিছানায় বসে আহিস কিছুটা উবু হয়ে জিজ্ঞেস করে, কেমন আছো নাদিয়া? কান্না করছো কেন? আমাকে আর মীরাকে মানিয়েছে না? তুমি তো বলেছিলে নতুনভাবে জীবন শুরু করতে, তাই চেষ্টা করছি। ভালো করেছি না? সুস্থ হয়ে উঠলে তো দেখবেই, না হলে যাই হোক, তোমাকে দেখতেও এলাম আর দেখাতেও এসেছিলাম। এখনই উঠবো, হ্যাঁ? ভালো থেকো যাতনা নিয়ে। হুট করে এসে হুট করেই দুটো মানবী প্রস্থান করে। দুটো হৃদয়ে জ্বালা ধরিয়ে দুটো হৃদয়ে উল্লাসে ফেটে পড়ে। ফুপিয়ে কেঁদে ওঠে নাদিয়া। এগিয়ে যায় না আদিল, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। নাদিয়া বিড়বিড় করে বলে ওঠে, সহস্রবার মৃত্যুর পরেও বেঁচেছিলাম, আজ আর হয়ে উঠল না। তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিল আহিস, তবুও তোমার স্বাদ মেটেনি। সকাল থেকে চার্ট তৈরি করছে জিয়াউল। বসের কথা মতো প্রত্যেকটা কাগজে কার কার কী কাজ কিভাবে করবে সব লিখছে। একটু ফুরসত নেওয়ার সময় যেন নেই। অনান একটু পর উকি দিয়ে চলে যাচ্ছে। কিছু বলতে চায় সে, সাহস হয়ে উঠছে না। জিয়াউল দুবার লক্ষ্য করেছে, তিনবারের বেলায় ধমকে বলে উঠল, এই আদিবাসী এদিকে এসো। এবার রাগলো না অনান। হাতে হাত ঘষতে ঘষতে জিয়াউলের সামনে এসে দাঁড়ায়। জিয়াউল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুকনো ঢোক গেলে অনান আমতা আমতা করে বলল, কো বাংনা জায়গা তোখো হাই হিয়ে। জিয়াউল বিরক্ত হয়। মেয়েটি জানে এই ভাষা তার রপ্ত নেই, তবু ফাইজলামি করতে চলে আসে। বড় সড়ো এক ধমক দেবে তার আগেই অনান খুশিতে লাফিয়ে বলে ওঠে, নাগুঙ্গা লই মিস্টার খালেদা জিয়া। দরজায় দাঁড়িয়েছিল আফিফ। অনানের কথায় কেসে উঠল। লজ্জায় চোখ মুখ লাল হতে শুরু করে অনানের। দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে চলে যায়। জিয়াউল কিছু বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে থাকে। আফিফকে জিজ্ঞেস করার সুযোগ পায় না। হাতের চার্টগুলো নিয়ে চলে যায় ড্রয়িং রুমে। আগ থেকেই বসেছিল আফরা। অনানও এখানেই বসেছে। সকাল সকাল মেয়েটাকে ফোন করে আনিয়েছে আফিফ। এতে সে অনুতপ্ত নয়, কাজের জন্যই আসতে হয়েছে। চার্টগুলো হাতে দিয়ে কিছু বলবে, নুরুল আলম সিদ্দিকী উপস্থিত হয়। ছেলের পাশে বসে বললেন, কি পরিকল্পনা করলে? সবটা বলতেই যাচ্ছিল আফিফ, আফরার প্রশ্নে থেমে গেল। উনি এখানে কি করছেন? আফিফ বিচলিত হয়ে প্রশ্ন করে, মানে?
উনি আমাদের কাজের সাথে যুক্ত নয়, তাহলে নিয়ম মোতাবেক উনি এখানে থাকতে পারেন না। আপনাকে কে বললো উনি যুক্ত নেই? আফিফের প্রশ্নে আফরা এক পলক নুরুল আলম সিদ্দিকীকে দেখে নেয়। লোকটি তার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। আফরার অস্বস্তি হতে থাকলো। কোনো রকম বলল, আহ, উনি যুক্ত কিভাবে? মাহমুদ সম্পর্কে অনেক কিছু তার জানা। তাহলে তো আমার বাবারও অধিকার আছে এসব জানা। বলবো, সেও অনেক কিছু জানে। মুচকি হেসে কথাটি বলতেই আফিফ বিস্ফোরণ চাহনি তাক করলো। বাবার হিসেবটা মিলছে না। সে তো জানতো আফরা এতিম। প্রশ্ন করলো, আপনার বাবা কে? আপনার বাবার বস অনিমেষ মির্জা? নুরুল আলম সিদ্দিকী চট করে উঠে দাঁড়ালেন। চোখ তার কোটর থেকে বাইরে বেরোনোর উপক্রম। আফরা তার প্রশ্নের সম্মুখীন হতে চাইল না। একটা চার্ট হাতে নিয়ে বলল, ঠিক সময় চলে আসবো, এখন আসছি। আফিফ হ্যাঁ না কিছুই বলতে পারে না। আফরা দরজা পেরিয়ে বেরিয়ে যায়। আফরার বাবা নিয়ে আফিফের কোনো প্রশ্ন নেই। হুট করেই তার অবচেতন মন কিছুটা সত্য প্রকাশের দোলা দিয়ে যায়। খানিকটা রোমাঞ্চিত হয়েই দৌড়ে পিছু নেয় আফরার। কিছুটা এগিয়ে গেছে মেয়েটা। আফিফ গাম্ভীর্য বজায় রেখে গলা খানিক উঁচিয়ে বলে উঠল, শোনো মেয়ে এলোকেশি, আমি তোমার চুলের ভাঁজেই প্রেম ঢালতে চাই। কালোতে কালো মিশে একাকার হয়ে যাক। আফরা চট করে ঘুরে দাঁড়ালো। অবাকের কোনো ইঙ্গিত পেল না আফিফ। বড় বড় পা ফেলে আফরার সম্মুখে দাঁড়ালো। শান্ত কণ্ঠে আফরা প্রশ্ন করল, ভালোবাসার রং কালো বুঝি? সে তো রংহীন কাটা মুকুট। আমি তো প্রেম ঢালতে চেয়েছি। ভালোবাসা তো শুধু অনুভব। আমার প্রেম যে কালো অন্ধকার। মুচকি হেসে হৃদয়ের সুপ্ত আবেগ প্রকাশ করলো আফিফ। আফরার শির দ্বারা শিরশির করে উঠল। বুকের ভেতর হঠাৎ কম্পন টের পেল। আফিফের স্বচ্ছ চোখ তার জটিল লাগছে, নাকি সে জটিল মনে করছে? আনমনা হয়ে অস্পষ্ট স্বরে বলল, কাটা মুকুট। অদ্ভুত ভঙ্গিতে আফরার নিকটস্থ দাঁড়িয়ে কপালে হালকা টোকা দিল আফিফ। দৃঢ় কণ্ঠে বলল, সুশ্রী সুন্দর তকমা পাওয়া ফুলটার গায়ে অসংখ্য কাটা, যে কেউই কিন্তু হাতের ভাঁজে ধরে রাখতে পারে না। এই যে তুমি অনন্য সুন্দর এলোকেশী রমণী, যার শরীরের ভাঁজে মেয়েরই আবেগের চেয়ে রহস্যের ধান বেশি, যে কেউই বুকে জড়িয়ে রাখতে পারবে না। পেছনের ছোবলটা সহ্য করার ক্ষমতা নিয়ে যে সবাই জন্মায় না। তবে মেয়ে আফিফ মুনতাসির কিন্তু গোলা নয়, নিজেই একটা কামান। ফুলের ভাঁজে কাঁটাগুলোকে পুড়িয়ে ফেলতে একটা চাপা শাসি যথেষ্ট। টোকাই নিজের কাছে ফিরে এলো আফরা। সে কি নিজেকে হারিয়ে ফেলছে? চোখ বুঝে জোরে শ্বাস নিল। দুপা পিছিয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি বিবর্ণ বিষাক্ত রমণী, যার শরীরের প্রতিটি ভাঁজে বিষ। আপনাকে খুব দরকার দেশের। আমাকে ছুঁতে এসে তাদের নিরাশ করবেন না, পাপ লাগবে আমার। আমি নিজেই পাপি। খুন পাপের কথা বলছো তুমি? এই দেশ ততক্ষণ আমার যতক্ষণ কোনো আঘাত আফিফ মুনতাসির পাচ্ছে না। যখনই আফিফ মুনতাসিরের স্বার্থে একান্তই ব্যক্তিগত গহব্বরে ঘা দিবে, জেনে রাখো এলোকেশী কাটা মুকুট, আফিফ মুনতাসিরের তখন স্বার্থপরের বিচিত্রতা তোমাকে দেখাবে। গা দুলিয়ে হেসে উল্টো ঘুরে হাঁটা ধরল আফিফ। পকেটে হাত গুজে মাথা কাত করে এক নজর আফরার হতবাক দৃষ্টি দেখে নিল। তারপর হাসতে হাসতে বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল। আফরা শুধু চেয়েই রইল। দেখার বুঝি শেষ নেই। ছাউনিটা আজ মানুষে ভরপুর। 40 জন ছেলে উন্মুখ হয়ে আছে আলোচনা শোনার জন্য। পায়চারি করছে আফিফ। আহিস, মীরা এসে উপস্থিত হলেও এখনও আফরা, নোমান আসেনি। তাদের দেরির জন্যই তারা আলোচনা শুরু করতে পারছে না। আফিফ একটু পরপর উকি দিয়ে দেখে যাচ্ছে। কেমন অস্থির লাগছে। জিয়াউল, অনান পাশাপাশি বসে আছে। মিটিমিটি হাসছে আর একটু পরপর জিয়াউলের দিকে তাকাচ্ছে অনান। জিয়াউলের সেদিকে পাত্তা নেই। সে আছে বসের অস্থিরতা নিয়ে। এত অস্থির কেন সেটাই সে বুঝতে পারছে না। এগোচ্ছে তো ভালোই করে। আস্তে করে আফিফের পেছনে দাঁড়ায় জিয়াউল। ধীর কণ্ঠে শুধায়, স্যার এত অস্থির হচ্ছেন কেন? জিয়া, তুমি বুঝতে পারছো না। আজকের পরিকল্পনায় যদি একজন মানুষও দ্বিমত করে, আমার সকল পরিশ্রম শেষ। কাজগুলো যে একটু বেশি রিস্কি। আমার এখানে কিছুই করার নেই। আব্বুও কিছু বলছে না।
পায়চারি করতে করতে জবাব দিল আফিফ। জিয়াউল নিজেও ভাবনায় পড়ে গেল। সত্যি তো, সে তো এসব ভাবেনি, মূলত ভাবার সময়ই পায়নি সে। এত কাজ ছিল, এত এত ভাবনা ছিল, এই ভাবনাটা জায়গা করে নিতে পারেনি। ছেলেগুলো উসখুস করছে এখন, ধৈর্য ধরে রাখতে পারছে না মনে হয়। চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। আফিফ চিন্তিত হয়ে পড়ল। বিপদ হয়নি তো? বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছে। বুকের কাঁপনকে ইস্তফা দিতে উপস্থিত হলো আফরা। একা অনান ছুটে এলো। আফরার এক হাত জড়িয়ে ধরে বলল, রূপসা কই, আনোনি? আফরা কিছু বলল না, মুচকি হেসে অনানের হাত ছাড়িয়ে পেছনে খুলল। চাপা স্বরে বলল, নিয়ে আসুন। উপস্থিত হলো নোমান, সাথে রূপসী। মেয়েটির চোখে কালো কাপড়ে বাঁধা। আফরা খানিক চমকে দিতে চেয়েছে। রূপসীকে সামনে এনে দাঁড় করাতে বিস্ফোরণ বয়ে গেল যেন। আশাহীন প্রাপ্তিটা আচমকা দেখে কথা বলতে ভুলে গেল সবাই। আফরা মুচকি হেসে রূপসীর চোখের ওপর থেকে কালো কাপড় সরাতেই রূপসী কপাল কুঁচকে নিল। পিটপিট করে চোখ খুলে সম্মুখে পরিচিত মুখগুলো দেখে মাথা চক্কর দিয়ে উঠল তার। দুপা পিছিয়ে আফরার ওপর শরীরের ভর ছেড়ে দিল। অবিশ্বাস্য দৃষ্টিতে আফরার চোখে চোখ রাখল। জিজ্ঞাসা ঘুরে বেড়াচ্ছে। আফরা কিছু না বলে রূপসীকে ঠিক করে দাঁড় করিয়ে পিছিয়ে গেল সে। মীরার পাশে দাঁড়িয়ে রনিতের কাছে আসার দৃশ্যটি দেখতে লাগলো। একটু একটু করে এগিয়ে আসছে রনিত। চোখের জলের ফোয়ারা, আকস্মিক চমক তাকে নাজেহাল করে দিয়েছে। সবার ভাবনা মতো কিছুই করল না রনিত। রূপসীকে একটুখানি ছুঁয়ে ছাউনি থেকে বের হয়ে গেল। হাসল রূপসী, কারো থেকে অনুমতি নিল না। রনিতের পিছু যেতে যেতে মেতে উঠল নানান কথায়। সুযোগ যেহেতু এসেছে, ছাড়ার প্রশ্নই আসে না। আফিফ এবার নিজের কাজে মন দিল। একটি কাগজ হাতে তুলে নিয়ে বলল, আমি আজ পুরো পরিকল্পনাটা উপস্থাপন করব। ভালো দিক খারাপ দিক তুলে ধরার জন্য আপনারা আছেন। প্রথমে আমাদের একটা ছোট রাস্তা বের করতে হবে, যে রাস্তা ধরে আমরা বড় রাস্তাটা খুঁজে পাবো। সেই ছোট রাস্তাটা আমার মতে একটাই। বিরূপ মনোভাব হতে পারে, তবে আমি এছাড়া কোনো রাস্তা খুঁজে পেলাম না। রাস্তাটা মিহা। পরের কথা শোনার জন্য সবাই উৎসুক হয়ে রইল। মীরা, নোমান ও আহিস চমকালো, ভীষণভাবে চমকালো তারা। একটা নাম তিনজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার রেশ ধরেই তো তিনটি জীবন লড়াই করে যাচ্ছে। আফিফ এক পলক তিনজনকে দেখে নিয়ে বলল, হসপিটালে ভর্তি হয়ে যে কোনো লাভই হয়নি সে কথা বলবো না। সিসিটিভি চেক করে আমি 2 বছর আগে সেই মুহূর্তের কিছু ফুটেজ পেয়েছি। তারা হয়তো ভাবতে পারেনি তাদের রাজ্যে ঢুকে এমন কেউ কিছু করবে, তাই মুছে ফেলেনি ফুটেজগুলো। স্ট্রং এভিডেন্স নয়, তবে এর সূত্র ধরেই আমরা এগোতে পারবো। কিন্তু তোমরা যদি সবার থেকে সত্যটা লুকিয়ে রাখতে চাও, মিহার সাথে যা ঘটেছে তা প্রকাশ করতে না চাও, তাহলে এটি এখানেই শেষ। সিদ্ধান্ত তোমাদের। আহিস প্রতিবাদ করে উঠল, অসম্ভব, আমি এমন চাই না। যে সত্যটা এতদিন লুকিয়ে ছিল সেই সত্যটা প্রকাশ হোক আমি চাই না। আমার স্ত্রীকে কেউ ধর্ষিতা বলুক, আমি শুনতে পারবো না। আমি চাই, এমনটাই হবে। মিস্টার আহিস ভুলে যাবে না আপনার স্ত্রী বলে সমাজে সে স্বীকৃতি পায়নি। আপাই মরে গিয়ে বেঁচে গেছে, এখন কার সম্মানের কথা ভাববো? আমি যে উদ্দেশ্যে 2 বছর এত কিছু করে যাচ্ছি, শেষ সময় পিছিয়ে যেতে পারবো না। আপনি বলুন মিস্টার আফিফ। মীরার পাল্টা জবাবে আহিস চুপসে গেল। সত্যি কথাই বলেছে। সমাজে সে মাথা উঁচু করে বলতে পারবে না মিহা তার স্ত্রী। এর থেকে পীড়াদায়ক আর কী আছে? মীরার থেকে আফিফ এমনই কিছু আশা করেছিল। মুচকি হেসে বলল, মিস মীরা, আপনাকে এই ফুটেজ আর মিহার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে থানায় কেস করতে হবে। মিস্টার নোমান কেস পাওয়া মাত্রই টিম নিয়ে হাজির হবে মাহমুদ বাড়িতে। আমি সাংবাদিকদের আগ থেকেই জানিয়ে রাখবো, নতুন খবর প্রচারে উন্মুখ হয়ে থাকবে তারা। সাংবাদিকদের সামনে অনল মাহমুদ বা তার লোক কিছুই করতে পারবে না। আমি উপরতলাকে বলে রাখবো অ্যারেস্ট ওয়ারেন্টে সাইন করে দেবে। যদিও বুঝতে পারছি না কতদিন থানায় আটকে রাখা যাবে। পরের দিনই আমরা সৈয়দের কেস তুলব, ওর বন্ধুরা সাক্ষী দেবে। 2টো কেস যখন রমরমা হবে তখন 40 জন 5টি দলে ভাগ হয়ে কাজে নেমে পড়বে। 24 জন 3টে হসপিটাল দখল করবে, আর 8 জন মাহমুদের গুদাম ঘরে যাবে। বাকি 8 জন মাহমুদের বাড়ি, গুদাম, হসপিটালের আশেপাশে থাকবে। তোমাদের প্রত্যেকের শার্টের বোতামে হিডেন ক্যামেরা থাকবে, যা আমাদের পিসিতে কানেক্ট থাকবে। আমরা গুরুত্বপূর্ণগুলো তখনই পাবলিশ করব।
এভাবে একের পর এক তথ্য ফাঁস হলে মাহমুদদের কেউ বাঁচাতে পারবে না। পাবলিশ হলেই আমি আমার 60 জন মেম্বারের টিম নিয়ে হসপিটাল, গুদাম ঘর, অনল মাহমুদের বাড়ি ঘেরাও করব। এনকাউন্টারের হুকুম নিয়েই ঘেরাও করব। সবাই বুঝলো এভাবে ছাড়া আর কোনো পথ নেই। অনান এগিয়ে এসে বলল, আমার কাছে কিছু প্রমাণ রয়েছে, যদিও নড়বড়ে, তবে কাজে লাগতে পারে। আফিফ মাথা নাড়ল। অনান নিজের হ্যান্ডব্যাগ থেকে কিছু কাগজ, ছবি বের করে দিল। আফিফ দেখল কিছুটা হলেও কাজে দিবে। মীরা বলে উঠল, আমাদের কিছু ছলের আশ্রয় নিতে হবে। আমাদের বাবার মৃত্যুর কথাটি জুড়ে দিলেও আরও ভালো হয়। আমার কাছে কিছু প্রমাণ রয়েছে যা আমাদের বাবার হত্যার কারণ হিসেবে অনল মাহমুদকে ফাঁসানো যাবে। গ্রেট, আর কি চাই? এবার যে আরও সহজ হলো। মিস আফরা, আপনার কিছু বলার নেই? আফিফের প্রশ্নে আফরা কিছুটা হকচকিয়ে গেল। পরক্ষণেই এগিয়ে এসে বলল, আছে তো। আপনার পরিকল্পনা একটু উল্টে দিব। আমার মনে হয় ছেলেদের আজ থেকেই কাজে লাগানো ভালো হবে। অনল মাহমুদকে যখন মিস্টার নোমান ধর্ষণের কেসে অ্যারেস্ট করবে, তখন আদিল মাহমুদ চট করেই বুঝে ফেলবে এর পেছনে মীরা, মিস্টার আহিস বা আমি রয়েছি। সে আমাদের কিছুই করবে না, কিন্তু সতর্ক হবে। নতুন করে কোনো গার্ড, কাজের লোক নিবে না। ছেলেগুলো হসপিটাল, গুদামে তাহলে ঢুকবে কী করে? মেনে নিল আফিফ। ভুল বলেনি মেয়েটি। মাঝখান থেকে জিয়াউল বলল, কিন্তু আমার মনে হয় না নতুন করে কোনো লোক ওরা নিবে, অনেক লোক ওদের। অনান চট করে বলে উঠল, নেওয়াতে হবে, আমরা সেই ব্যবস্থাই করব। অনান কোনো দিকে ইঙ্গিত দিয়েছে, বোঝার বাকি রইল না কারণ। আফরা অনানের কাজ চাপড়ে বলে উঠল, ইয়েস, ব্যবস্থা আমরা করব। কয়েকটা নিঃশ্বাস বন্ধ করলেই হয়ে যাবে। সম্মতি দিল না আফিফ। একজন আইনের লোক হয়ে বেআইনি কাজে সে কী করে হ্যাঁ বলবে? আফরা সিদ্ধান্তকে নাকচ করে বলল, আইন নিজের হাতে নিতে পারেন না মিস আফরা। মুখ বেঁকালো আফরা। তাচ্ছিল্য হেসে বলল, আপনার ওই আইন মোতাবেক এখানে 4 জন মানুষই অপরাধী। এই আমি 3টেকে মেরেছি। মীরা তো নিজের বাবাকে ওপেন শুট করেছে। মিস্টার আহিস 6টা গার্ড এবং একজন ধর্ষকের গলা কেটে মেরেছে। মিস্টার নোমান আইনের লোক, তবুও আরাফের শরীরকে টুকরো টুকরো করে কেটেছে। এখন অ্যারেস্ট করবেন? করেন করেন। হাত বাড়িয়ে এগিয়ে গেল আফরা। আফিফ শান্ত কণ্ঠে আফরাকে দেখছে। ছেলেগুলো কেমন ভয়ার্থ চোখে দেখছে ওদের। আফরা আবারও বলল, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। আমি নিতান্তই সহজ সরল কর্মঠ এতিম এক মেয়ে। আমার কি শত্রুতা থাকতে পারে ওদের সাথে? বড়জোর আমি আপনাকে ফাঁসিয়ে দিতে পারি। দিব? কৌতুক হাসলো আফরা। আফিফ অবাক হয়ে মুচকি হাসলো। দুপা এগিয়ে এসে চাপা স্বরে বলল, আমাকে ফাঁসিয়ে দেবেন? এত সহজ? হাফিজ মুনতাসিরকে খুব ভালো হিসেবে জানেন, কিন্তু হঠাৎ করেই কি হয় কে জানে। আদিল মাহমুদের 3টে গার্ডকে ওপেন শুট করে দিয়েছি। আমি কিন্তু ছুটিতে আছি, সরকারি বন্দুকটাও জমা দিয়ে এসেছি। এত সহজ নয় মিস আফরা। আফরা পিছিয়ে এলো। এবার আফিফ কৌতুক হেসে ঘাড় নাচালো দুবার। নোমান বলে উঠল, নিজেদের মধ্যে কলহ করে লাভ নেই, আমাদের উচিত কাজে লেগে পড়া। কাঁধে হাত চেপে মীরা এগিয়ে এসে বলল, গাছ খালি করার কাজ আমার আর ভাইয়ের উপর ছেড়ে দিন। পুলিশ তো ধরে নিয়ে বন্দি করে রাখবে, আমার উপর আদিল মাহমুদকে ছেড়ে দিন। ভালোবাসা তো, তাকে সেফ রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। মিস্টার আহিসের উপর ছেলেগুলোকে ছেড়ে দিন। আপনারা 3 জন পিসি নিয়ে বসে পড়ুন, আর আফরা সে নিয়মের বাইরে। পরিকল্পনা একদম গোছানো। আরও কিছুক্ষণ আলোচনা চলতে থাকে। ঠিক হয় কালকের দিনটা দেখে পরদিন শুরু হবে সরাসরি যুদ্ধ। আলাপের এক পর্যায়ে আফরার ফোন বেজে ওঠে। সবাই চুপ হয়ে যায়। পরিচিত এই নাম্বার থেকে অনেক দিন পর ফোন এলো। আফরা চটজলদি রিসিভ করে বলে উঠল, বাবা, তুমি খুব নিষ্ঠুর। অপর পাশ থেকে কোনো উল্লাস বা আদরের স্বর শোনা গেল না, বরং কিছুটা অস্থির কণ্ঠে অনিমেষ মির্জা বলে উঠলেন, ঢাকায় ফিরো মামনি, জলদি, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। পাপার অস্থির কণ্ঠ আফরাকে নাড়িয়ে দেয়। ঝটপট বলে ওঠে, I'll be back, Papa, as soon as possible. দাঁড়ায় না আফরা, দৌড়ে ছাউনি থেকে বের হয়। কেউ কোনো প্রশ্ন করতে পারে না। এক একে যে যার কাজে লেগে পড়ে। সামনে কি অপেক্ষা করছে কে জানে।